ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর 15 অধ্যায়। এই 15 অধ্যায় আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আমরা এর পূর্বেই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি, তার বিস্তারিত ক্লাসও করেছি। এটা হচ্ছে 40 নম্বর উপপাদ্য। এই 40 নম্বর উপপাদ্য থেকে যে প্রয়োগগুলি হয় সেই প্রয়োগগুলি নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমত হচ্ছে প্রত্যেকটা দেখবে যে প্রত্যেকটা অধ্যায় কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলিতে সাধারণত প্রয়োগ এবং 2 নম্বর এবং 1 নম্বরের এই তিনটি। আমরা জানি জ্যামিতির যে পার্ট, সেই পার্টে যেটা থাকে সেটা হচ্ছে সম্পাদ্য আর উপপাদ্য। সম্পাদ্য 5, উপপাদ্য 5। এছাড়াও আমাদের টোটাল থাকে 22 নম্বর। টোটাল থাকে 22 নম্বর। তাহলে 5 হলো সম্পাদ্য। এই নাম্বার বিভাজন আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এটা জানাও আমাদের প্রয়োজন। সম্পাদ্য 5, উপপাদ্য 5, আর 3 নম্বর হচ্ছে প্রয়োগ। তাহলে এখানে হচ্ছে 13 নম্বর। আর 2 নম্বরের হচ্ছে 3টে, এখানে 6 নম্বর। আর 1 নম্বরের হচ্ছে 3টে, এখানে হচ্ছে 3 নম্বর। তাহলে এটা ক নম্বর? 9 নম্বর। তাহলে 9 আর 13, তার মানে টোটাল কত নম্বর? 22 নম্বর। আচ্ছা, 90 এর মধ্যে 22, তার মানে প্রায় 25% নাম্বার কিন্তু আমার জ্যামিতিতে আছে। এই সম্পাদ্যটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি, ঠিক আছে? সম্পাদ্য যে তোমাদের দেখার প্রয়োজন হয়, 3টি অধ্যায় থেকে যে সম্পাদ্যগুলি আছে সেগুলির বিস্তারিত আমরা আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর হচ্ছে উপপাদ্য। উপপাদ্য নিয়েও আমরা বিস্তারিত আলোচনা আগেই করেছি, তারও ক্লাস করা আছে। এরপর যেটা হচ্ছে প্রয়োগ। প্রয়োগ এবং এই শর্ট কোশ্চেন, এগুলি করার জন্য কিন্তু জ্যামিতিটা খুব ডিপলি করতে হবে, অর্থাৎ জ্যামিতির প্রত্যেকটি পার্ট কিন্তু আমাদের জানতে হবে। আমরা যদি বিগত বছরের মানে যে কোনো বছরের যদি আমরা কোশ্চেন গুলো দেখি, দেখবে যে প্রয়োগগুলি যদি ভালো করে করা যায়, প্রয়োগগুলি তো কমন পাবেই, তার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেন গুলোও তোমরা পেরে যাবে। দেখো 9 নম্বর শর্ট কোশ্চেন মানে জ্যামিতির মানে গণিতের ক্ষেত্রে অনেকটাই। তাই এই 3 নম্বর প্রয়োগ করতে গেলে আমার এই 9 নম্বরও কিন্তু হয়ে যাবে। তাই 12 নম্বর কিন্তু আমরা পেতে পারি। অনেকেই চিন্তা করে যে প্রয়োগ করবো না, ছেড়ে দিলাম, ঠিক আছে। প্রয়োগ করার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেন গুলোও কিন্তু তাদের অসুবিধা হয়ে যায়। এর পূর্বে আমরা 3 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়, এই তিনটি কিন্তু হচ্ছে উপপাদ্য আছে এবং তিনটি নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেখো পেয়ে যাবে। 3 অধ্যায়, 7 অধ্যায় এবং 10 অধ্যায় প্রত্যেকটি কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করেছি, বইয়ে যে প্রয়োগগুলি আছে সেগুলি সমাধান করেছি। সমস্যা হচ্ছে আমরা কি, যখন সমস্যাগুলির সমাধান করতে যাই, আমরা বইয়ে যে প্রয়োগগুলি দেওয়া থাকে অর্থাৎ যেগুলি সমাধান করা থাকে সেগুলি নিয়ে কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিই না। পরীক্ষার ক্ষেত্রে দেখবে তোমরা ওইগুলোই পড়ছো। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 15 অধ্যায়। তাই 15 অধ্যায় প্রথমে যে বইয়ে যে প্রয়োগগুলি করা আছে সেই প্রয়োগগুলি আলোচনা করব, তারপর নিজে করি যে সমস্যাগুলি দেওয়া আছে সেগুলি নিয়েও আলোচনা করব, তারপর কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবই। তাহলে প্রত্যেকটা পার্ট, অঙ্কে নাম্বার ভালো পেতে গেলে জ্যামিতিটা কিন্তু ভালো করে করতে হবে। বারবার প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি, এর পূর্বেও আমি দেখবে ক্লাসগুলো করেছি, প্রত্যেকটাতে বলেছি পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, যে পার্টটাই তুমি করো সেই পার্টটাই ডিপলি যদি করো, খুব ভালোভাবে যদি করো, তাহলে শর্ট কোশ্চেন গুলো বাদ যায় না। কিন্তু জ্যামিতি ক্ষেত্রেও তাই। এবার আমরা 15 অধ্যায়টা কি আছে প্রথমত দেখব, ঠিক আছে? 15 অধ্যায়টা কি আছে? 15 অধ্যায় হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। স্পর্শক সংক্রান্ত সম্পাদ্যও কিন্তু আছে, ঠিক আছে, উপপাদ্য আছে। স্পর্শক বলতে আমরা কোনটা বুঝি? দেখো এখানে 3টে চিত্র দেওয়া আছে। এখানে একটা রিং আছে, একটা কাঠি আছে এ বি, ঠিক আছে। এটা দেখো, আমরা এটাকে স্পর্শক বলবো না, এটাকে স্পর্শক বলবো না, এটাকে স্পর্শক বলবো, ঠিক আছে। এখানে তিনটির মধ্যে এটা কিন্তু স্পর্শক নয়, এটি দুটি বিন্দুতে ছেদ করছে। দুটি বিন্দু পি এবং কিউ দুটি বিন্দুতে ছেদ করছে। আর এখানে দেখো একটি মাত্র অর্থাৎ পি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে স্পর্শক হচ্ছে কোনটা, এই চিত্রটা অর্থাৎ 3 নম্বর চিত্রটা। তাহলে একটি একটি বৃত্তের ক্ষেত্রে এই যে একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা হবে, তার বেশি স্পর্শক অঙ্কন করা হবে না। যখনই তার বেশি স্পর্শক অঙ্কন করতে যাব সেটা কিন্তু স্পর্শক হবে না। আর আমরা জানি যে প্রত্যেকটি স্পর্শক, আমরা যে সম্পাদ্য করলাম যে প্রত্যেকটি স্পর্শক কিন্তু সেই বৃত্তের সঙ্গে কি থাকে, ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে থাকে। কারণ এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই স্পর্শকের সঙ্গে লম্বভাবেই অবস্থান করবে। এরপর এখানে যেমন এটা বলা আছে, দেখবে এই যে শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু একটা করে শর্ট কোশ্চেন, বারবার বলছি এগুলো কিন্তু ভালো করে দেখবে। বৃত্তের কোনো বিন্দু স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা শর্ট কোশ্চেন হতেই পারে, এটা শর্ট কোশ্চেন হতেই পারে, বা সত্যি মিথ্যাতেও দিতে পারে কিংবা এমসিকিউ দিতে পারে। তাহলে এই যদি আমরা বইয়ের প্রত্যেকটি পাতা ভালো করে না দেখি তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো না,
ঠিক আছে। আর এইগুলো যখন বুঝতে না পারবো তখন আমাদের শর্ট কোশ্চেন আমরা পরীক্ষাতে পারবো না, তখন মনে হবে যে না এগুলো খুবই কঠিন, না পারলেই কিন্তু খুবই কঠিন হয়ে যায়। ঠিক আছে, দেখো একটা উপাদ্য আছে 40-এর উপাদ্য আমরা আগে আলোচনা করেছি, তবুও একবার বলে দিচ্ছি। দেখো বলেছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে, যেটা বলছিলাম লম্বভাবে অবস্থান করে কে স্পর্শক কাকে, ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। তাহলে এখানে স্পর্শকটা হচ্ছে এবি আর যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে ওপি। তাহলে ওপি যখনই হয়ে গেল আমরা কি করলাম, আরো একটা স্পর্শক অঙ্কন যে একটা ও বিন্দু থেকে ওই স্পর্শকের উপর একটা বিন্দু নিয়ে যে কোনো একটা, দেখো বিন্দুতে ও কিউ, ঠিক আছে। তাহলে ও কিউ আমরা বলবো কি ও আরটা হচ্ছে ছোট কার থেকে, ও কিউ থেকে, যেহেতু ও আরটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে বাইরে। এবার ও আর আর ও পি দুটোই তো সমান, ও আর ওপি তো সমান, তাহলে আমরা বলতে পারি ওপি লেস দেন ও কিউ। দেখো ওপি লেস দেন ও কিউ মানে ও কিউটা ছোট, ও কিউটা সরি ওপিটা ছোট কার থেকে, ও কিউর থেকে। এরপর আমাদের যেটা দেখতে হবে, দেখো এখানে কি বলেছে যে ও বিন্দু এ বি এর স্পর্শক এর উপর যে বিন্দু, সুতরাং যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্রে ও থেকে এ বি স্পর্শক পর্যন্ত সরল রেখাংশ অঙ্কন করা যায় ও পি তাদের ক্ষুদ্রতম বাহু। তাহলে যেটা লম্ব হবে সেটা সব থেকে ক্ষুদ্রতম বাহু হবে। ঠিক আছে, এটা একটা পেলাম, তো এটাও শর্ট কোশ্চেন হতে পারে। আবার ক্ষুদ্রতম লম্ব দূরত্ব, দেখো আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, তাহলে ক্ষুদ্রতম যেটা দূরত্ব সেটাই হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে যদি স্পর্শকটা এখানে অঙ্কন করতাম তাহলে এটা লম্ব হয়ে যেত। তাহলে এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন কিন্তু আমি করতেই পারি। তাই বারবার বলছি প্রত্যেকটা প্রয়োগের বা প্রত্যেকটা উপপাদ্যের যে সাধারণ সূত্রটা মানে যেটা দেওয়া থাকবে, এই যে অংশটা, এই অংশটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং বুঝেও নেবে প্রত্যেকটা কোশ্চেন। একটা কথা বলি, যদি তোমরা কোশ্চেনটা বুঝতে না পারো তাহলে উত্তরটা দেবে কি করে? তোমাদের জানা প্রত্যেকটা উপপাদ্য তোমরা করবে, কিন্তু যখন ওখান থেকে একটা শর্ট কোশ্চেন নেবে তোমাদের ধারণাই নেই যে ওখান থেকে শর্ট কোশ্চেনটা হতে পারে বা কোশ্চেনটা কি হতে পারে, তখন তোমাদের কি হবে, প্রথমে এটা তো বাইরে থেকে এসছে, এটা তো আমরা জানি না, তখন তোমাদের সমস্যাটা হবে। এরপর এই উপপাদ্যের সঙ্গেই রিলেটেড এই উপপাদ্য নিয়েই আমরা কয়েকটা প্রয়োগ নিয়ে আলোচনা করি, যেগুলি বইয়ে করা আছে। আমরা বইয়ে করা আছে বলে এগুলোকে হেলাফেলা করি, মানে বই করা আছে এগুলো আর কি করবে, দেখে নিলেই হয়ে যাবে তা নয়। কিন্তু যদি মনে হয় যে আমার প্রয়োগ করা দরকার নেই, শর্ট কোশ্চেন করা দরকার নেই, তাহলে ক্লাসটাও দেখার দরকার নেই। আর যদি মনে হয় যে না এটা দেখার প্রয়োজন আছে, শুধুমাত্র এটা দেখেই যদি বুঝে নিতে পারো তাহলে খুব ভালো, বই দেখে বুঝে নাও তোমাদের পাতা নম্বর 208-এ। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্লাসটি ভালো করে দেখো। আমরা 1 নম্বর প্রয়োগ, 4 এবং 5 এই তিনটি প্রয়োগ নিয়ে একটু আজ আলোচনা করব। 1, 4 এবং 5 আর 2, 3 এবং 6 এই প্রয়োগগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। দেখো এখানে বলছে কোনো কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্তবিন্দুতে স্পর্শক হবে। তাহলে দেখো চিত্রটা দেখো, প্রথমে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তের একটা স্পর্শক আছে, ও পি হচ্ছে ব্যাসার্ধ। এবার বলছে ও কেন্দ্রীয় বৃত্তে ও পি ব্যাসার্ধ পি বিন্দুতে ও পি ব্যাসার্ধের উপর এ বি সরলরেখা লম্ব, এ বি সরলরেখা লম্ব বলে দিয়েছে। দেখো উপর লম্ব সরলরেখা বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে সেটাই প্রদত্ত হয়, প্রদত্ত মানে যেটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এ বি পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, এটা আমাকে প্রমাণ করতে হবে। এ বি টা হচ্ছে স্পর্শক কার, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, এটা প্রমাণ করবো। তাহলে প্রমাণে যাই। প্রমাণটা দেখো কি বলছে, যে ধরি এ বি সরলরেখা পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক নয়। ধরে নিলাম যে এ বিটা হচ্ছে স্পর্শক নয়, ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক নয়, পি বিন্দুতে স্পর্শক নয়। প্রথমেই লিখছি ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে সিডি, সিডি অঙ্কন করলাম, পি বিন্দুতে একটি স্পর্শক সিডি অঙ্কন করি। তাহলে ধরে নিলাম এ বিটা স্পর্শক নয়, সিডি একটা স্পর্শক আমি অঙ্কন করে নিলাম। কিন্তু এখন প্রমাণ কি করতে হবে, যে এ বিটা স্পর্শক। প্রথমে আমি প্রমাণ বলে দিলাম যে স্পর্শক নয়, স্পর্শক প্রমাণ করবো তবেই তোমার এটা লম্ব হবে, ওবিটা লম্ব হবে। তাহলে প্রথমে বললাম এটা স্পর্শক নয়, বেশ। দ্বিতীয় কি বলছে দেখো, যেহেতু যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে সিডি স্পর্শক, তাহলে ওপি পি বিন্দুতে পি বিন্দুগামী ব্যাসার্ধ, ওপিটা হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। যদি আমার এখানে সিডি কেও আমি স্পর্শক ধরি, ধরো সিডি কে স্পর্শক, তাও তো আমার ওপিটা ব্যাসার্ধই থাকছে, ওপিটা চেঞ্জ হচ্ছে না।
তাহলে ওপিটা যখন ব্যাসার্ধ থাকছে তাহলে ওপি সিডি সরল রেখার উপর লম্ব, ওপি সিডি সরল রেখার উপর লম্ব। তাহলে যদি লম্বই হয়, আমরা বলে দিলাম যদি স্পর্শক হয় তাহলে কি হবে, স্পর্শক যদি হয় ব্যাসার্ধের সঙ্গে লম্বই হবে। তাহলে আমাকে বলতে হয় যে ওপিডি, ওপিডি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। যদি লম্ব হয় তার মানে তো 90 ডিগ্রি। তাহলে এবং যে প্রদত্ত যেটা দেওয়া আছে ওপিবি, দেখো প্রদত্ত কি বলেছিল, প্রদত্ত বলেছিল লম্ব, এবি এর উপর লম্ব বলেছিল। তো আমি এখন ধরেছি যে স্পর্শক নয়, কিন্তু আমার তো বলা আছে প্রদত্ত যদি 90 ডিগ্রি, তাহলে ওপিটা এবি এর উপর লম্ব, ওপিটা এবি এর উপর লম্ব। তাহলে দুটোর ক্ষেত্রে এই কোণ দুটো আমার সমান, ওপিডি আর ওডিপি। দেখো আমি একটা ধরে নিলাম স্পর্শক, তার মানে ওটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি হয়ে গেল, আর একটা 90 ডিগ্রি প্রদত্ত দেওয়া আছে, তাহলে দুটোই 90 ডিগ্রি, মানে কোণ দুটো সমান। তো দেখো কোন কোণ দুটো সমান, চিত্রটা ভালো করে দেখো, ওপিবি আর ওপিডি এই কোণ দুটো সমান। তাহলে সিডি সরলরেখা এবি সরলরেখা সমাপতিত, মানে একই রেখার উপর আছে, আছে কি দেখো তো, আছে কি। আচ্ছা যদি এই কোণ দুটোকে আমি সমান বলি, তার মানে বলতে হবে যে রেখা দুটো সমাপতিত, অর্থাৎ রেখার উপর আরেকটা রেখা আছে, কিন্তু বাস্তবে কি আছে, নেই। তাহলে এবি সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক। ঠিক আছে, যেহেতু সমাপতিত নয়, একটা ধরে নিলাম। দেখো খুব সহজ একটা প্রমাণ। আমরা কি করি, উপপাদ্যগুলো ভালো করে পড়ি না, সাধারণ সূত্রগুলো ভালো করে পড়ি না। যখনই যেই প্রয়োগ দেই, প্রয়োগ মানে আমাদের মাথায় একটা ধারণা আছে খুব কঠিন, 3 নম্বর যাক, ঠিক আছে, কিন্তু 3 নম্বর সঙ্গে সঙ্গে যে 2 নম্বরের গুলো যাচ্ছে, সেই ধারণাটা আমাদের থাকে না। তাহলে এই প্রয়োগটা আবার বলছি, দেখো একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, তারপর ওপি এ বি এর ওপর লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে পি বিন্দুতে। ঠিক আছে, দেখো এ বি পি বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, এটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে এ বিটা যদি স্পর্শক হয়, আমার প্রথমে কি বলে দিয়েছে লম্ব, তাহলে লম্ব আমি আরেকটা কি বললাম যে ওটা স্পর্শক নয়, আমি ধরে নিলাম যে এ বিটা স্পর্শক নয়, ধরে নিলাম সিডি একটা স্পর্শক, তাহলে সিডি অঙ্কন করে নিলাম। তাহলে সিডি যদি স্পর্শক হয়, তাহলে ও পি ডি, আমরা কি জানি যে স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ লম্ব, লম্ব হলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্রদত্ত তো একটা বলা আছে ও পিবিও 90 ডিগ্রি, তাহলে দুটোই 90 ডিগ্রি। তাহলে কোণ দুটো যদি একই হয়, তাহলে কোণ দুটো সমান হলে সেহেতু কি আছে, একটা রেখার উপরে অবস্থিত হতে হবে, তো কোণ দুটো সমান হলে তাহলে সমাপতি, কিন্তু সমাপতিত নয়। তাহলে সমাপতিত নয়, তার মানে সিডিটা স্পর্শক নয়। কোনটা স্পর্শক, এ বিটা ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক। তাহলে 1 নম্বর প্রয়োগটা। এরপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, এরপরেও বুঝতে পারলে না, পারছো না, কি এটা বুঝতে পারছো না, বারবার বলছি, না বুঝতে পারলেই কমেন্ট করবে। যদিও মনে হয় যেটা পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে দেখবে যে একটা চ্যানেলও করা হয়েছে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপের চ্যানেলে মেসেজ করতে পারো, বা তোমরা কমেন্ট করবে। যদি মনে হয় যে আরো কথা বলার দরকার আছে, অবশ্যই আমাদেরকে ওই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা যে ক্লাসগুলি তোমাদের পার্সোনালি করিয়ে দেওয়ার চেষ্টা করব, যে তোমাদের যাতে সেই প্রয়োগটা বা সেই সম্পাদ্যটা বা উপপাদ্যটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এর ছাড়াও আমরা পরবর্তী যে প্রয়োগগুলো আলোচনা করছি, বারবার বলছি তোমরা প্রথম থেকে দেখো, 3, 7, 10, এরপর হচ্ছে 15, পরপর যদি জ্যামিতি গুলো দেখো, তাহলে দেখবে তোমাদের খুব সুবিধা হবে। 4 নম্বর প্রয়োগটা দেখো, খুব ছোট ছোট প্রয়োগ হচ্ছে পাশের চিত্রে, মানে এই যে চিত্রটা, পাশের চিত্র বলে যেহেতু পরীক্ষাতেও দেয় না, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শক, ভালো করে দেখো, এটি স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের এটি হচ্ছে স্পর্শক। তাহলে এক্স ওয়াই এর সাহায্যে প্রকাশ করি, এই যে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই এর সাহায্যে কি করে প্রকাশ করবো, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এটি স্পর্শক, তাহলে ও এ হচ্ছে, ও এ টা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এরপর আমাদের বলতে পারি ও এ টি, ও এ টি এই অংশটা হচ্ছে 90 ডিগ্রি, ও এ টি 90 ডিগ্রি। তাহলে আবার ও টি, সরি, এ টি ও এক্স ডিগ্রি, দেখো এ টি ও এটা হচ্ছে এক্স ডিগ্রি, কত ডিগ্রি আমি এখন ধরে নিলাম এক্স ডিগ্রি। এবার এওটি, যে এওটি, এওটি যে ত্রিভুজটা আছে, একটা 90 ডিগ্রি, একটা এক্স ডিগ্রি, তাহলে ও কোণটা কত হবে, 90 মাইনাস 180 থেকে কত, 90 আর এক্স এই দুটোই বাদ। ঠিক আছে, তাহলে কত হবে, 90 মাইনাস এক্স ডিগ্রি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এক্স ডিগ্রিটা কেন হলো, পুরোটাই যদি 180 হয়, তাহলে 180 মাইনাস 90 মাইনাস এক্স, তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90। এরপর এওবি, এওবি এই ত্রিভুজটা,
একটা ধরে নিলাম ওয়াই, ঠিক আছে, একটা কোণ ধরে নিয়েছি ওয়াই। এরপর দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না, এটার সঙ্গে এটা, তাহলে এইটা ওয়াই হলে এটা ওয়াই, তাহলে বি কোণটা ওয়াই, এ কোণটা ওয়াই, দুটো ওয়াই হয়ে গেল। তাহলে পরে কোনটা রইলো, ওটা, তাহলে এ ও বি, এ ও বি কত হবে, এ ও বি 180 মাইনাস 2y, দেখো 180 মাইনাস 2y আছে 2 নম্বর, 180 মাইনাস এ ও টি, তাহলে এই দুটো কোণ, দুটো সমষ্টি কত, 2y হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি এই দুটোর সমষ্টি যদি 2y হয়, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে, দুটো সমীকরণ থেকেই আমরা যদি বলি, তাহলে দুটোকে আমরা কি করতে পারি, এওটি, দেখো এওটি, এই যে এওটি আমরা জানি এটা হচ্ছে কি, এই এও বি ত্রিভুজের বহিস্থ কোণ, দেখো বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, আমরা জানি না এরকম, এখানে যে বহিস্থ কোণটি হয় সেটা অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টি, তাহলে এটাও ওয়াই, এটাও ওয়াই, এটা কত আছে, এটা অ্যাকচুয়ালি আগে থেকেই কত আছে, 90 মাইনাস এক্স, তাহলে এটার সঙ্গে 2y টা সমান, তাহলে আমরা লিখতে পারি না যে এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 2y ডিগ্রি। এটা কি, এটা হচ্ছে অন্তস্থ দুটি কোণ, দুটি কোণই ওয়াই করে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হয়, কোণগুলি সমান হয়, তাহলে ওই জন্য এইটি ব্যাসার্ধ আর এইটি ব্যাসার্ধ, তাহলে কি হয়েছে, কোণ দুটি সমান হয়েছে, কোণ দুটি সমান হওয়ার জন্য তাহলে বলতে পারি বহিঃ কোণ সমান দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান হচ্ছে 2y, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এক্সটাকে রেখে দিই তাহলে হচ্ছে 2y ডিগ্রি প্লাস 90, তাহলে পুরো এক্স আর ওয়াই এর আকার আমাকে লিখতে বলেছিল, দেখো এক্স আর ওয়াই, এক্স ও ওয়াই এর সাহায্যে প্রকাশ করি, এক্স ওয়াই এর সাহায্যে প্রকাশ করে দিলাম। আমরা মেন কথা হচ্ছে আমরা প্রয়োগগুলো ভালো করে দেখি না, তাই খুবই কঠিন মনে হয়। এরপর 5-এরটা দেখো, 5-এর প্রয়োগটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে, যদি সমস্যা হয় অবশ্যই জানাবে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি যার একটি ব্যাস এ বি, এ বিটা হচ্ছে ব্যাস, ঠিক আছে, এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ, দেখো পি এ কিউ, এই যে স্পর্শক, আর একটা হচ্ছে পি এ কিউ এর সমান্তরাল জ্যা আর এস, এটার সমান্তরাল একটা জ্যা, এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে জ্যা, ঠিক আছে, কেন্দ্র বরাবর গেলেও জ্যা হতো, বৃত্তের পরিধি থেকে পরিধির আরেক প্রান্ত পর্যন্ত, ঠিক আছে। এবার আমাকে বলতে হবে যে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক, এ বি, এই এ বিটা হচ্ছে আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ততে কি দেওয়া আছে, দেখো প্রদত্ততে দেওয়া আছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার একটা এ বি ব্যাস আছে, ওই এ বিন্দুতে একটা স্পর্শক আছে পি কিউ, ঠিক আছে, পি এ কিউ এর সমান্তরাল, কার সঙ্গে সমান্তরাল, এই যে এখানে যদি স্পর্শক এ বিন্দুতে স্পর্শক পি এ কিউ, তাহলে এই পি এ কিউটা এর সমান্তরাল করে একটা আর এস, একটা কি টানা হয়েছে, একটা জ্যা টানা হয়েছে, তাহলে জ্যা, যখন এই জ্যাকে ব্যাসটা সমদ্বিখণ্ডিত করছে কিনা এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এ বি আর এস টি বিন্দুতে ছেদ করেছে, এ বি এবং আর এস টি বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক, পি এ কিউ এটা হচ্ছে স্পর্শক বলে দেওয়া আছে, তাহলে বলতেই পারি যে এই পি কিউ এর উপর এ বিটা হচ্ছে লম্ব, বা হ্যাঁ পি কিউ এর উপর এ বিটা হচ্ছে লম্ব, এটা বলে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখো এই যে পি কিউ আর এস এটাও সমান্তরাল, এটাও প্রদত্ত, দেখো ব্র্যাকেটে লেখা আছে, তাহলে লম্ব হলো প্রদত্ত হলো। এরপর আমরা বলতে পারি এ বি আর এস এর উপর লম্ব, যদি পি কিউ এর সঙ্গে আর এস সমান্তরাল হয়, যদি এ বি যদি লম্ব হয় তাহলে এটাও লম্ব, খুব সহজ জিনিস, পি কিউ এর সঙ্গে আর এস সমান্তরাল, তাহলে এই পি কিউ এর উপর এ বি লম্ব, তাহলে আর এস এর উপরেও তো এ বি লম্বই হচ্ছে, তাই না, তাহলে আমরা বলতে পারি যে ওটি, এই যে ওটি এইটুকু অংশটা আর এস এর উপর লম্ব, অবশ্যই লম্ব, তাহলে যখন লম্ব হচ্ছে, দেখো বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব টিকে সমদ্বিখণ্ডিত করে, যখন বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে সেটা হচ্ছে ওই টিটা হচ্ছে, বা যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে সেটা হচ্ছে ওর মধ্যবিন্দু। আবার বলি,
এখানে বুঝতে নিশ্চয়ই অসুবিধা হলো। এটার সমান্তরাল এটার উপর লম্ব, মানে পিকিউ এর উপর এবি লম্ব, তার মানে আর এস এর উপরেও এবি লম্ব। তাহলে আর এস এর উপরে যদি লম্ব হয়, দেখো ও আর টি এই দুটো তো এবি এর উপরেই বিন্দু, এবি এর উপরের বিন্দু, তাহলে ও টিটাও লম্ব। এবার বলছে যে কোনো, যখন প্রমাণ করে দেব যে কেন্দ্র থেকে কোনো একটা রেখা জ্যা এর উপর লম্ব, ঠিক আছে, জ্যা এর মধ্যবিন্দু, সরি, জ্যা এর জ্যা এর মধ্যবিন্দু কখন, যখন লম্ব হবে। তাহলে এটা তো আমরা লম্ব জানি, এটা তো লম্ব আছে কার, ওটিটা আর এস এর উপর লম্ব আছে। তাহলে আর এস এর উপর যদি লম্ব থাকে, তাহলে এটা কি কি করছে, সমান দুটি ভাগে ভাগ করছে, মানে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা বলতেই পারি যে এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক, এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে প্রথমে এটা লম্ব প্রমাণ করলাম, তারপর এটা প্রমাণ করলাম যে ওটিটা লম্ব আছে কার উপর, আর এস এর উপর। তাহলে আর এস এর উপর লম্ব থাকে মানে কি, এটা মধ্যবিন্দু বলা যায়, যেহেতু এটা লম্ব, কেন্দ্র থেকে কোনো রেখা যদি জয়ের উপর লম্ব হয়, তার মানে সেটা বুঝতে হবে কি মধ্যবিন্দুতেই আছে। তাহলে মধ্যবিন্দু মানে কি, মাঝের বিন্দু, তার মানে দুটোকে নিশ্চয়ই সমান ভাগে ভাগ করেছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। খুব সহজ, বারবার বলছি, প্রয়োগগুলি যদি তোমরা ভালো করে দেখো প্রত্যেকটি প্রয়োগ পারবে। আবারও বলছি, এখানে আমরা 1, 4 এবং 5 এই তিনটি প্রয়োগ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে যে প্রয়োগগুলি, যেমন এই নিচে করা একটা প্রয়োগ আছে, যে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দুটিকে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর লম্ব। আবার দেখো, খুব এটাও একটু সহজ, পরবর্তীতে আমরা আলোচনা করবো, একটু বলে দিই। দেখো, প্রমাণটা পরের ক্লাসে করব। যে কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক, ঠিক আছে, সমান্তরাল হবে। ধরে নাও এই একটা বৃত্ত, এটা একটা ব্যাস, তাহলে এই প্রান্ত বিন্দু এটা, এই প্রান্ত বিন্দু একটা, তাহলে দুটো স্পর্শক আমরা অঙ্কন করলাম। আচ্ছা, স্পর্শক দুটো যদি অঙ্কন করি, তার মানে স্পর্শক দুটো কি, আমরা যদি বলি যে এই ব্যাসটা বা ব্যাসার্ধটা স্পর্শকের উপর কি আছে, স্পর্শকের উপর লম্ব হবে আছে। তাহলে লম্ব হবে যদি দুটোই থাকে, দুটো যদি লম্ব থাকে 90 ডিগ্রি, তাহলে দুটোই লম্ব থাকলে তো তারা সমান্তরাল আছে বলেই তো লম্ব হবে আছে। যদি সমান্তরাল নাই থাকে, তাহলে লম্বটা কিভাবে থাকবে, তাই না? পরবর্তীতে অবশ্যই আমরা এটা প্রমাণ করব, তোমরা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। বারবার বলছি, যদি যেগুলো বোঝালাম যদি বুঝতে অসুবিধা হয়, প্রথমত হচ্ছে 40-এর উপপাদ্য, এই উপপাদ্য তোমাদেরকে ভালো করে শিখতে হবে। 40-এর উপপাদ্য শেখার পরেই তোমরা কি করবে, প্রয়োগগুলোকে দেখবে। আমরা কোষে দেখি 15.1, 15.2 যে সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত এর পরবর্তীতে আমরা আলোচনা করছি, এবং প্রত্যেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি তোমাদের তারপরেও কোথাও অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে জানাবে। বারবার বলছি, মাধ্যমিকে যে 22টা নাম্বার, এখানে আমি কিন্তু 10 নম্বরের আগেই কমপ্লিট করে দিয়েছি, অর্থাৎ সম্পাদ্য এবং উপপাদ্য। আর 3 আর এখানে 9, মানে হচ্ছে 12 নম্বর। 12 নম্বরের মধ্যে 3টি অধ্যায় করে দিয়েছি, 3, 7, 10, এখন 15 অধ্যায়টা করাচ্ছি। সম্পাদ্য যে অধ্যায়টা করবে, সম্পাদ্য ক্ষেত্রে ওখানে শর্ট কোশ্চেন আসতে পারে, এই অধ্যায়টাও ভালো করে দেখবে। প্রত্যেকটা মাধ্যমিকের যে ম্যাথ, যে গণিত বিষয়টা, সেটা কিন্তু খুঁটিনাটি একটু পড়তে হবে, কারণ পরবর্তীতে এগুলো তোমাদের দেখবে হায়ার ক্লাসে এগুলো কাজে লাগবে। আর যদি সম্পাদ্য অবৈধ করতে অসুবিধা হয়, আগেকার যে ক্লাসগুলো, অর্থাৎ ক্লাস 7 থেকে শুরু করে 8, 9, 10 যে জ্যামিতিগুলো আছে, সেগুলিও কিন্তু তোমরা দেখো, কারণ সেগুলি না ত্রিভুজ কি ভাঙলে, চতুর্ভুজ কি, সাধারণ কনসেপ্টটাই জানো না, ঠিক আছে? সাধারণ কনসেপ্টটা না জানলে পুরোপুরি ক্লিয়ার হওয়া মুশকিল আছে, এবং সেখান থেকে উত্তর দেওয়াও কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু মাধ্যমিক, এটা কিন্তু যে স্কুলের পরীক্ষা গেলাম, পরীক্ষা দিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নয়। তাই প্রত্যেকটা বিষয় যদি ভালো করে দেখো, তাহলে পরীক্ষাটা সহজ মনে হবে। আর যদি ভালো করে না দেখো, তাহলে অবশ্যই পরীক্ষাটি অনেক কঠিন মনে হবে। জীবনের প্রথম পরীক্ষা, ভালো করে দিতে হবে। তাই ভালো করে এখন থেকেই পড়াশোনা করো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা আরো যে প্রয়োগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথম পর্যন্ত সকলকে ধন্যবাদ। যারা আমাদের ক্লাসে নতুন আছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ক্লাস থেকে উপকৃত হলে বন্ধু বান্ধব অবশ্যই শেয়ার করবে, যাতে তারা উপকৃত হয়। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।